ওকে, তো আজকে একটা হাইপোথিসিস টেস্টিংটা হলো নাম শুনে বোঝা যাচ্ছে একটা অ্যাজাম্পশন আমি করব, ওই অ্যাজাম্পশনটা ভ্যালিডেট করব। এটা অলরেডি আমরা দেখে আসছি ওই অ্যানোভা টেস্টে, ওয়ান ওয়ে আর টু ওয়ে অ্যানোভাতে আমরা অ্যাজিউম করছি যে নাল হাইপোথিসিস ট্রু, তারপর আমরা দেখতেছি যেটাকে আমরা রিজেক্ট করতে পারি কিনা। আর রিজেক্ট করতে পারলে তো পারলাম, না পারলে বললাম যে আচ্ছা এনাফ ডাটা নাই, এনাফ এভিডেন্স নাই যে বলতে যে ওরা আসলেই সেম সেম জিনিসটা এখানেও হাইপোথেসিস, নাল হাইপোথেসিস আর অল্টারনেট হাইপোথেসিস, এই দুইটা, কিন্তু এখানে আমরা আরও কয়েকটা নতুন টেস্ট দেখব। তো এখানে এই নাল হাইপোথেসিসকে ডিফাইন করছে যে আমি এখানে দেখব যে আমার হাইপোথেসিস করা একটা মিন, একটা পপুলেশনের একটা হাইপোথেসিস করা মিন, ওটা কি পপুলেশনের আসল মিনের সমান কিনা। যদি সমান হয় তাহলে নাল হাইপোথেসিস, আর যদি সমান না হয় তাহলে অল্টারনেট। এখন অল্টারনেট হওয়ার দুইটা কেস আছে, যে হইতে পারে অ্যাকচুয়াল মিনটা আরও বড়, অথবা হইতে পারে অ্যাকচুয়াল মিনটা আরও ছোট। তো এখানে আগে হাইপোথিসিস টেস্টিংয়ের 4টা স্টেপ আছে, এটা বলছে যে আমার হাইপোথিসিসটা কী বলা, অ্যানালাইসিস কেমনে করব, এরপর একটা স্যাম্পল ডাটা অ্যানালাইজ করো আর ইন্টারপ্রেট করো। আর ওই স্যাম্পল অ্যানালাইসিসের মধ্যেই ওইগুলো আসবে, যে আমার ওই জেড স্কোর, টি স্ট্যাটিস্টিক্স, অ্যানোভা টেস্ট, যা ইচ্ছা। তো কয়েকটা এক্সাম্পল দিচ্ছে যে আমার পেয়ার টি টেস্ট, ওগুলো আমরা দেখবো। পেয়ার টি টেস্ট, চি স্কোয়ার টেস্ট, চি স্কোয়ার, গুডনেস অফ ফিট, ওয়ান ওয়ে আর টু ওয়ে অ্যানোভা আমরা অলরেডি দেখে ফেলছি। রিজেকশন রিজিয়ন, এটা নিয়ে আগে কথা বলা হয়েছিল, যে আলফা এর ভ্যালু, যে আলফা এর ভ্যালুটা দিয়ে মেনলি প্রকাশ করতেছে, মানে রিজেকশন রিজিয়ন তো প্রথমত ওই তো যে ক্রিটিক্যাল ভ্যালুর বাইরে গেলে, ক্রিটিক্যাল ভ্যালুর যদি বাইরে যায় তাহলে আমরা রিজেক্ট করবো না হাইপোথিসিসকে, আর ক্রিটিক্যাল ভ্যালুর ভিতরে থাকলে ওটা আমরা বলবো যে অ্যাকসেপ্ট করে বলতে মানে রিজেক্ট করতেছি না, সহজ কথায়। তো এখন এই ক্রিটিক্যাল ভ্যালুয়ের বাইরে গেলে যে আমরা রিজেক্ট করব, ওইখানেও একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে সিগনিফিক্যান্স লেভেল, আলফা দিয়ে প্রকাশ করা হয়। এখন এইটার সমস্যা হচ্ছে, যদি এই সিগনিফিক্যান্স লেভেলটা, মানে এখন আলফা দিয়ে তো আগে কি বোঝানো হচ্ছে বলছিলামই, যে অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিস ট্রু, কিন্তু আমি রিজেক্ট করে দিছি, এটার চান্স কত। তো এটার চান্সটাকে সিগনিফিক্যান্স লেভেল দিয়ে প্রকাশ করা হয়। এখন এটার সেম কনভার্স উল্টা একটা আছে, উল্টা হচ্ছে বিটা, যে এখানে বলা হবে একটু পর। বিটা হচ্ছে আসলে নাল হাইপোথিসিস ট্রু না, কিন্তু আমি অ্যাজিউম করতেছি যে ট্রু, এটা হওয়ার প্রবাবিলিটি কত। তো যদি আলফা এর কারণে, মানে আলফা ট্রু হয়, আলফা বলতে ওই নাল হাইপোথিসিস অ্যাকচুয়ালি ট্রু কিন্তু আমি রিজেক্ট করতেছি, এটা হইলে এটাকে টাইপ 1 এরর বলা হয়। আর উল্টা কাহিনী হলে টাইপ 2 এরর বলা হয়। এখানে একটু দেখানো হয়েছে যে আমার, যদি আমি একটা মিন, যেহেতু পপুলেশনে মিন আমি দেখতেছি নাল হাইপোথিসিসে, তো একটা আছে টু টেল টেস্টের মধ্যে হচ্ছে যদি আমার ওই রেঞ্জের ভিতরে থাকে তাহলে হইলো, রেঞ্জের বাইরে গেলে হইলো না, সহজ কথা। তো ওই ক্ষেত্রে আমার আলফা এর মান যদি 5% বোঝায়, যদি আমাকে বলে আলফা এর মান টু টেলটে 5%, তার মানে বোঝাবে দুই পাশেই 2.5% করে আছে। আর যদি আমাকে ওয়ান টেলটে 5% বলে, তাহলে বুঝবা যে এক পাশে 2.5%। যদি টু টেল টেস্ট হয় কিন্তু আমাকে ওয়ান টেল আলফা দেওয়া থাকে, তাহলে বুঝবা দুই পাশেই সেম পরিমাণ আলফা আছে, তো মাঝখানে বাকিটা 1 মাইনাস আলফা। তো আর যদি লেফট টেল হতে পারে, রাইট টেল হতে পারে। লেফট টেল দেখে এখানে একটু আসলে লেখায় ভুল আছে, এটা ইকুয়াল না, এটা হবে গ্রেটার দেন অর ইকুয়াল। কারণ আমি অ্যাজিউম করতেছি যে আমার কি বলে হাইপোথেসাইজড মিনটা আমার ইয়ার থেকে অ্যাকচুয়াল মিনের সমান অথবা তার থেকে বড় হবে, ছোট হবে না। যদি ছোট হয় তাহলে আমার হাইপোথিসিস ভুল, মানে নাল হাইপোথিসিসটা ফলস আর কি। তো ওইটাকে বলা হয় লেফট টেইলড, আর উল্টা হইলে রাইট টেইলড। টাইপ 1 এরর তো বললামই, আলফা এর ইয়ার দিয়ে যেটা প্রকাশ করে ওটা যদি ট্রু হয়। আর টাইপ 2 এরর হচ্ছে বিটা হচ্ছে আমার কি বলে, এখানে একটা রিলেশন আছে না, তার মানে আসলে নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়ার কথা, কিন্তু আমি রিজেক্ট করতে পারিনি, আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। তো ফেইলিং টু ডিটেক্ট অ্যান ইফেক্ট আছে কিন্তু আমি ডিটেক্ট করতে পারিনি। এখানে বলা হয়েছে সেম জিনিস। এখানে একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে আচ্ছা আমার এখানে যদি আনএমপ্লয়মেন্ট রেট বলছে একটা, মানে পুরো ইউএস এর আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 9%। এখন মেয়র বলতেছে যে আচ্ছা ওর টাউনেরটার কী অবস্থা। ওর টাউনে তো এখন ওর টাউনে একটা র্যান্ডম স্যাম্পল নিছে। এখন ওই র্যান্ডম স্যাম্পলের জন্য কত হবে, কী বলে, আনএমপ্লয়মেন্ট রেট কত হবে। ওর হাইপোথিসিস হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট ওদের ওই স্যাম্পলের জন্য 9%ই হবে, 0.09। আর অল্টারনেট হচ্ছে হবে না আর কি।
তো এই ক্ষেত্রে বলছে যে টাইপ 1 এরর হওয়া দিয়ে কী বোঝাচ্ছে, টাইপ 1 এররের 4টা অপশনের মধ্যে কোনটা। তো বোঝা যাচ্ছে প্রথমটা বলছে যে কনক্লুডস দ্যাট আনএমপ্লয়মেন্ট রেট ইজ নট 9%। নট 9% মানে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছি, when it actually is, যখন আসলে ট্রু, যখন নাল হাইপোথিসিস ট্রু কিন্তু আমি রিজেক্ট করছি, তাহলে এটা হইলো টাইপ 1 এরর আলফা এর কারণে। আর পরে বললো টাইপ 2 এরর কোন সময় হবে। টাইপ 2 এরর হচ্ছে যখন অ্যাকচুয়ালি অল্টারনেট কিন্তু আমি নাল অ্যাজিউম করছি, তার মানে যখন আনএমপ্লয়মেন্ট রেট মানে ওয়েন ইট ইজ নট, যখন সমান না 9%-এর সমান না, কিন্তু আমি কনক্লুশন দিছি যে সমান 9%-এর সমান, এটাই। তারপর এখানে ওই 1 টেল 2 টেলের ব্যাপারটা দেখাইছে, এখানে ঠিক লেখছে যে আমার লেফট টেলদের ক্ষেত্রে তাহলে আমার হাইপোথিসিসটা অ্যাকচুয়াল মিনের থেকে সমান বা বড়, রাইট টেলদের ক্ষেত্রে আমার হাইপোথিসিসটা অ্যাকচুয়াল মিনের থেকে সমান বা ছোট। যদি আমার হাইপোথিসিস মানে অ্যাকচুয়াল মিনটা যদি আমার হাইপোথিসিস থেকে বড় হয়ে যায়, তাহলে লেফটের ক্ষেত্রে রিজেক্ট হবে, আর রাইটের ক্ষেত্রে রিজেক্ট হবে যখন আমার হাইপোথিসিসটা অ্যাকচুয়ালের থেকে বড় হয়ে যায়। ওই তো উল্টা আর কি, যখন আমার অ্যাকচুয়ালটা বড় হাইপোথিসিস থেকে, তখন লেফট টেলডে রিজেক্ট হবে, যখন আমার উল্টা কাহিনী তখন রাইটে রিজেক্ট হবে, আর 2 টেলডের ক্ষেত্রে তো অসমান হইলেই রিজেক্ট হবে। তো এটা ডিরেক্টলি সমান না, এটা একটা রেঞ্জ দিবে, তো একটু পরে গেলেই বুঝবা। প্রথম টেস্ট হচ্ছে আমরা দেখবো টি টেস্ট, অথবা এটা 1 স্যাম্পল টি টেস্ট। টি টেস্টে কয়েকটা ভ্যারিয়েশন আছে। তো 1 স্যাম্পল টি টেস্টের মধ্যে দিন শেষে আমি টেস্ট করতেছি ওইটাই যে আমার স্যাম্পল মিন আর হাইপোথেসাইজড মিন সমান কি না। তো এক্স বার টি বের করার সূত্র হচ্ছে এক্স বার মাইনাস কী বলে আমার হাইপোথেসাইজ, এক্স বার হচ্ছে স্যাম্পলের যে মিন, আর আমার মিউ নট হচ্ছে হাইপোথেসাইজ যেটা হাইপোথেসিস করছি, ডিভাইড বাই আমার ওই স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস, ডিভাইড বাই রুট ওভার স্যাম্পলের সাইজ এন। তো সূত্র কই থেকে আসছে ডিটেলস আসলে লাগবে না, তো বললাম না। এখন একটা এক্সাম্পল দিছে যে আমার বলছে ওল্ড স্যালারি অফ এমপ্লয়ি হচ্ছে 69,873, বাট উইল বি দ্য কারেন্ট স্যালারি ওয়েন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছে একটা 12 জনের স্যাম্পলের জন্য। তো 12 জনের স্যাম্পলের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছে 14,985, আর আমার 12 জনের স্যাম্পলের জন্য আমার মিন দিছে 79,180। ওকে, এখন আমাকে বলছে হাইপোথিসিস এস্টাবলিশ করতে, যেখানে নাল হাইপোথিসিস হচ্ছে যে আমার যে স্যাম্পলটা দিছে কি বলে আমি যে স্যাম্পলটা দিছে ওদের যে ওদের মিনটা আমার ওই ওল্ড স্যালারি যেটা ছিল ওইটার সমান অথবা সমান না। এখন এটা সমান না হইলে অল্টারনেট, সমান হইলে তো নাল। তো আমাকে প্রশ্নবদ্ধ বললো আচ্ছা হ্যাঁ, নাল হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস এস্টাবলিশ করতে আলফা এর মান কি, এরপর ডিগ্রিজ অফ ফ্রিডম হ্যান ত্যান এগুলো। তো এখানে যেহেতু বলছে সমান অথবা অসমানের খেলা, তার মানে এটা টু টেইলড হাইপোথিসিস টেস্টিং। এখন আলফা এর মান একটা লাগবে, যেটা বললাম টাইপ 1 টেস্টের জন্য। এখন আলফা এর মান নিজে ইচ্ছে মতো ধরে নিতে পারো, প্রশ্নের মধ্যে না বললে নিজে ইচ্ছে মতো ধরতে পারবা। তো এই ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে 5% ধরে আর কি সবার জন্যই। তারপর ডিগ্রিজ অফ ফ্রিডম কি, ডিগ্রিজ অফ ফ্রিডম তো এখানের মধ্যে বুঝতেছি মিন নিয়ে কাজ করতেছি। তো মিন মানে কি, মিন সমান রাখতে হইলে আমি সবগুলো ডাটা পয়েন্টেই ভ্যারি করতে পারবো একটা বাদে। আমি n-1 ডাটা পয়েন্টকে ভ্যারি করলে n নাম্বার ডাটা পয়েন্টটা ফিক্সড হয়ে যাবে। এগুলো নিয়ে অ্যানোভাতে অনেক আলোচনা করা হয়েছে। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 12 - 1 11, আর আমার ওই টি ডিস্ট্রিবিউশন ফলো করতেছে। ওকে, ওগুলো ঠিক আছে। এখন এই টি এর মানটা পাবো কই থেকে, একটা টি টেবিল আছে। টি টেবিলের মধ্যে আমি আমার কলাম ওয়াইজ মানে প্রত্যেকটা রো ওয়াইজ চেক দিব আমার ডিগ্রিজ অফ ফ্রিডমের মান। ডিগ্রিজ অফ ফ্রিডমের মান এখানে 11, আর কলাম ওয়াইজ চেক দিব আমার আলফা এর মান। এখন আলফা এর মানটা হইলো, এটা অনেকভাবে লেখা থাকতে পারে, 3ভাবে লেখা থাকতে পারে। যদি 2 টেইলড বলা থাকে তাহলে আমার আলফা এর মান 5%, এটা 2 টেইলডে কাজ করতেছে, আলফা এর মান 5%, সমস্যা নেই। তাহলে 1 টেইল যদি বলা থাকে, আমি কাজ করতেছি 2 টেইল নিয়ে, 2 টেইলে আলফা এর মান 5%, তাহলে 1 টেইলে কত, হাফ। 5%-এর হাফ কত, 2.5%, তার মানে 0.025। আর কিউমুলেটিভ প্রবাবিলিটি কত, কিউমুলেটিভ প্রবাবিলিটি দিয়ে কী বলছি তা তো বুঝছোই, যে আমার এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি হাফ করে এই ভাগে এক সাইডের প্রবাবিলিটি কত। তো এক সাইডে যদি 1 টেইলে যদি আমার আলফা এর মান 2.5% হয়, তাহলে আলফা এর মান কি বলে রিজেক্ট হওয়ার চান্স, তাহলে অ্যাকসেপ্ট হওয়ার চান্স কত, ওই 97.5%। তাহলে T.975 দিয়েই রিপ্রেজেন্ট করে ওইটা, যে আমার কি বলে কিউমুলেটিভ প্রবাবিলিটি কত, যেহেতু ওই একবারে 0 পয়েন্ট থেকে
ওইটুক পর্যন্ত কতটুক প্রবাবিলিটি, তার বাইরে এরপর ওই থেকে ইনফিনিটি পর্যন্ত গেলে ওইটা তো আমার আলফা এর মান 2.5% হলে কিউমুলেটিভ প্রবাবিলিটি সবসময় ওয়ান সাইডে হয়, তো ওইটা ক্যালকুলেট করা হবে ওয়ান টেল আলফা এর মান থেকে। তো যেটাই দেওয়া থাকুক ওইটার জন্য এখন ইন্টারসেক্ট করে কোন জায়গায় 2.201 ইন্টারসেক্ট করলো, তাহলে আমার ইয়ার মান টি এর মান হচ্ছে প্লাস মাইনাস এত। তাহলে এখন যদি আমি আমার ক্যালকুলেশন করলে টি এর মান যদি এর থেকে বড় হয় অথবা মাইনাসের থেকে ছোট হয় তাহলে আমাকে রিজেক্ট করতে হবে, তা না হলে বলবো যে রিজেক্ট করতে পারতেছি না। তো এখানে সব মান তো দিয়েই দিচ্ছে, জাস্ট টি এর মান বের করলাম, তো এখানে রিজেক্ট করতে পারি নাই যেহেতু 2.021 এর থেকে ছোট। পেয়ার টি টেস্ট হচ্ছে আমার আরেক রকম টি টেস্ট যেখানের মধ্যে আমার সেম আইটেমে সেম জিনিসের উপর আমি দুইবার মেজারমেন্ট করতেছি, যে একবার মেজার করলাম এখন আরেকবার মেজার করতেছি। এখন আরেকবার মেজার করার সময় আমি আগে যেটা মেজার করছিলাম ওইটার সমান হবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। সমান হওয়া হইলে নাল হাইপোথিসিস, সমান না হইলে অল্টারনেট। আর ওখানে বড় ছোটো হলে তো লেফট রাইট টেলের কথাটা বুঝছোই, সমস্যা নেই। তো এটা সূত্র হচ্ছে এমন, সামেশন অফ ডি, এখানে ডি বোঝাচ্ছে ডিফারেন্স, যে আমার ফার্স্ট অবজারভেশন আর সেকেন্ড অবজারভেশনের মধ্যে ডিফারেন্স ডিভাইড বাই এন ডিভাইড বাই রুট ওভার প্রত্যেকটা ডিফারেন্সের স্কোয়ারের সামেশন মাইনাস প্রত্যেকটা ডিফারেন্সের যোগফল সামেশনের স্কোয়ারের ডিভাইড বাই এন মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম ইন্টু এন। তো এটা একটু সিম্পলিফাই করলে এই সূত্রে আসবে, যেটা মনে রাখার সুবিধা। একটা এক্সাম্পল দিয়েছে, সাবজেক্ট মানে স্কোর 1 স্কোর 2 বিফোর আফটার। তো প্রত্যেকটার জন্য আগে আমাকে এক্স মাইনাস ওয়াই ক্যালকুলেট করতে হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ক্যালকুলেট করতে হবে, সবগুলো সাম করবো, তারপর সূত্রের মধ্যে বসাবো, -2.74 পাইছি। তো এই ক্ষেত্রে আমার তাহলে ডাটা পয়েন্ট 11টা, তো ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 10, আর আমার সিগনিফিকেন্স লেভেল আবারও 5% ধরছি। তাহলে আমি যদি এখানে আবার চেক করি যে এই টেবিলে যে এই যে 10 আর 5% জন্য কত 2.228, তো 2.228 হচ্ছে প্লাস মাইনাস টি এর মান। তো এখন আমার টি এর মান বের করছি কত -2.74, যেটা বাইরে গেছে গা, তাহলে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। টু স্যাম্পল টি টেস্ট, এখানে এই পেয়ার টি টেস্ট আর টু স্যাম্পল টি টেস্টকে সেম ভাবা যাবে না সহজ কথায়, কারণ পেয়ার টি টেস্ট হচ্ছে সেম জিনিসের উপর আমি দুইবার টেস্ট করতেছি, আর টু স্যাম্পল টি টেস্ট হচ্ছে আমি দেখতেছি যে দুইটা সেপারেট পপুলেশনের মিন কি ইকুয়াল কিনা। এখন একটা পপুলেশনের মিন যদি মিউ1 হয় আর একটা পপুলেশনের মিন যদি মিউ2 হয়, আর পপুলেশনগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট, একে অপরের উপর ডিপেন্ড করতেছে না, তাহলে পপুলেশনের মিন দুইটার মধ্যে একটা ডিফারেন্স তো থাকবে, একটা কনস্ট্যান্ট, যেহেতু মিন দুইটা কনস্ট্যান্ট তো ডিফারেন্স তো কনস্ট্যান্ট, তো ডিফারেন্স হচ্ছে ধরলাম ডি0। তাহলে আমার হচ্ছে হাইপোথিসিসটা হচ্ছে যে আমার সমান হবে অথবা সমান হবে না। নাল হাইপোথিসিস হচ্ছে সমান হবে মানে আমার ডি0 মানে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স 0, আর না হলে অল্টারনেটিভ হচ্ছে সমান না। তো এখন তাইলে আমি তো ফুল পপুলেশন আমি জানি না, আমি জাস্ট র্যান্ডম স্যাম্পল নিয়ে কাজ করেছি। তবে আমার র্যান্ডম স্যাম্পল একটার পপুলেশনের মিন হচ্ছে x1 বার, র্যান্ডম স্যাম্পল আর একটার পপুলেশনের মিন হচ্ছে x2 বার। তো এখন ওদের ডিফারেন্স তাহলে কত d1 x1 বার মাইনাস x2 বার। এখন অনেকগুলো স্যাম্পলের জন্য যদি আমি সেম প্রসেসটা রিপিট করি, স্যাম্পল নিয়ে ওদের মিন বের করে ডিফারেন্স চেক করি, তাহলে আমি একটা ডিফারেন্সের ডিস্ট্রিবিউশন পাবো, যে ডিফারেন্সগুলো কীভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তো এখন ওইটা থেকে আমার দুইটা সূত্র আসছে। একটা সূত্র হচ্ছে যখন আমার পপুলেশন দুইটার ভ্যারিয়েন্স সেম, ভ্যারিয়েন্স তো বুঝছোই যে আমার ওরা মিন থেকে কি যদি সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, দুইটা পপুলেশনই মিন থেকে বাইরের দিকে ডিস্ট্রিবিউশন সমান হয়, সিমিলার হয়, তাহলে একরকম। আর যদি একটা এমন হয় যে একটা অনেক স্ক্যাডার্ড আবার আরেকটা অনেক ঘন ভাবে আছে, মিনের কাছাকাছি আছে, তাহলে আবার আরেকটা সূত্র। তো যদি ভ্যারিয়েন্স ইকুয়াল হয় তাহলে আমার টি ভ্যালু ক্যালকুলেশন সূত্র হচ্ছে টি ইকুয়াল x1 বার হচ্ছে প্রথম স্যাম্পলের মিন মাইনাস x2 বার সেকেন্ড স্যাম্পলের মিন ডিভাইডেড বাই রুট ওভার 1/n1 প্রথম স্যাম্পলের সাইজ প্লাস 1/n2 সেকেন্ড স্যাম্পলের সাইজ ইন্টু এসপি। এখানে এসপি কি, এসপি হচ্ছে আমার পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে ভ্যারিয়েন্স কি এসপি এর স্কোয়ার। এখন এই ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে, আমি সহজ কথায় ভ্যারিয়েন্স বের করার সূত্র মনে রাখলেই সুবিধা, কারণ তখন ভ্যারিয়েন্স থেকে রুট করলেই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। তো ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে প্রথম স্যাম্পলের ডিগ্রিজ অফ ফ্রিডম
अगेन এখানে আমার মিন ফিক্সড মানে ডিগ্রিজ অফ ফ্রিডম এক কম হবে খালি। তো মিন n-1 প্রথম স্যাম্পলের ডিগ্রিজ অফ ফ্রিডম ইন্টু প্রথম স্যাম্পলের ভ্যারিয়েন্স S1 স্কোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, প্রথম স্যাম্পলের ডিগ্রিজ অফ ফ্রিডম ইন্টু প্রথম স্যাম্পলের ভ্যারিয়েন্স প্লাস সেকেন্ড স্যাম্পলের ডিগ্রিজ অফ ফ্রিডম ইন্টু সেকেন্ড স্যাম্পলের ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই আমার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা। তো আমার দুইটা পপুলেশন আলাদা আলাদা, তাহলে একটা পপুলেশনের জন্য n1-1, একটা পপুলেশনের জন্য n2-1, তো টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম n1 + n2-2। তো টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দিব, তাহলে আমি পাবো পপুলেশনের ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাওয়া যাইতে হলে রুট করে দিব, রুট করে এখন মান বসে দিলে হয়ে যাবে। আর যদি আনইকুয়াল হয়, ভ্যারিয়েন্স যদি ইকুয়াল না হয়, তো ওই ক্ষেত্রে সূত্র আরেকটা যে আমার t = x1 বার - x2 বার, এটা সেম আছে কিন্তু নিচে গিয়ে চেঞ্জ হয়েছে কি √S1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার। S1 হচ্ছে তাহলে আমার S1 স্কোয়ার ডিভাইড বাই n1, তার মানে প্রথম স্যাম্পলের ভ্যারিয়েন্স ডিভাইড বাই প্রথম স্যাম্পলের সাইজ প্লাস সেকেন্ড স্যাম্পলের ভ্যারিয়েন্স ডিভাইড বাই সেকেন্ড স্যাম্পলের সাইজ, এটাকে √ করতে হবে। তো √ করার কারণ এখন এখান থেকে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম যদি আমি বের করতে চাই, আমার টোটাল পপুলেশনের ডিগ্রিজ অফ ফ্রিডম কত, যেহেতু ভ্যারিয়েন্স ইকুয়াল না, ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে সিমিলার হবে না। তো ওই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে আমার স্যাম্পল দুইটার কি বলে ভ্যারিয়েন্স ডিভাইড বাই সাইজ প্লাস ভ্যারিয়েন্স ডিভাইড বাই সাইজ এর হোলের স্কোয়ার, যোগফলের হোলের স্কোয়ার ডিভাইড বাই ভ্যারিয়েন্স ডিভাইড বাই সাইজের স্কোয়ার ডিভাইড বাই প্রথম স্যাম্পলের ডিগ্রিজ অফ ফ্রিডম প্লাস ভ্যারিয়েন্স ডিভাইড বাই সাইজ হোলের স্কোয়ার ডিভাইড বাই স্যাম্পলের ডিগ্রিজ অফ ফ্রিডম। একটা বড় সূত্র। একটা এক্সাম্পল দিছে মেশিন এ মেশিন বি, তো এখানে বলছে যে আমার পপুলেশনের ভ্যারিয়েন্স ইকুয়াল না 95% কনফিডেন্স লেভেল, তার মানে আলফার মান 5%। আর কনফিডেন্স লেভেল তো বুঝছোই, 1 - আলফাই হচ্ছে আমার কনফিডেন্স লেভেল। আর এখন তো এখান থেকে নাল হাইপোথিসিস হচ্ছে মিন অফ মেশিনে মিন অফ মেশিন বি সমান, অল্টারনেট হচ্ছে ওরা সমান না। তো এখান থেকে আমি আগে S1 S2 এর মান বের করবো, প্রথম স্যাম্পলের ভ্যারিয়েন্স আর সেকেন্ড স্যাম্পলের ভ্যারিয়েন্স কেমনে বের করতে হবে সবাই জানোই। ভ্যারিয়েন্স বের করার নিয়ম হলো আমার কি বলে আগে মিন বের করবা, মিন বের করে প্রত্যেকটা ভ্যালু থেকে, এটা কি দেখাইতে হবে যদিও পেইনটা একটু দেখাই দিই হালকা। আচ্ছা, তো ভ্যারিয়েন্স বের করার নিয়ম হচ্ছে সামেশন অফ আমার xi প্রত্যেকটা i এর জন্য মাইনাস x বার এর হোলের স্কোয়ার i = 1 to n ডিভাইড বাই n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা দিয়ে আমি ভ্যারিয়েন্স পেয়ে যাব। এটা ভ্যারিয়েন্স মানগুলো এখানে বসাইলে তারপর আনসার পেয়ে যাবে যে আমার টি এর মান আসবে -0.41464 ডিগ্রিজ অফ ফ্রিডম। আমি ওইখানে ক্যালকুলেট করে মান আসবে আমার 4 এখন টি টেবিল থেকে আমাকে এখন 4.077 মানে তুমি 4 ধরতে পারো। এখন টি টেবিল থেকে মান লাগবে, টি টেবিলের মান কত, যেখানে আমার আলফা এর মান এখানে ওরা 0.025 বলছে ওই হিসেবে 1 টেইলের ক্ষেত্রে, 2 টেইলের ক্ষেত্রে 5%। তো 2.776 ভেরিফাই করে আসি, সমস্যা নেই, টি টেবিলে যাই। এই যে তো আমার ডিগ্রিজ অফ ফ্রিডম বলছে 4 আর আমার আলফা এর মান 5, তার মানে এই যে 2.776 সেম আছে, ঠিক আছে। তো আমি ক্যালকুলেট করে আমার বের হয়েছিল কত -404, তো আমি রিজেক্ট করতে পারি নাই, যেটা আমার -2.776 থেকে বড়। তো ওকে, এগুলো গেল টি এর খেলা। এখন টি এর কাজ শেষ। এখন আমি এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলছিলাম অ্যানোভা আর টি টেস্ট, এই দুইটাই ছিল আমার প্যারামিটারাইজ ভেরিয়েবলের জন্য, যেখানে ভেরিয়েবলগুলোর অ্যাকচুয়ালি একটা মান আছে। আমি মিন নিয়ে কাজ করতেছি, মানে আমি একটা প্যারামিটারকে প্রেডিক্ট করার ট্রাই করতেছি। আমার পপুলেশনে মিন প্রেডিক্ট করো, মিন সমান কিনা, আমি যেটা প্রেডিক্ট করছি তার সমান কিনা, হ্যান তেন। কিন্তু এখন যেগুলো নিয়ে কথা বলবো ওগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল। এখানে কাজ হচ্ছে সব ফ্রিকোয়েন্সি নিয়ে। ক্যাটাগরি তো বুঝছোই, ক্যাটাগরি হলো আমি ওটাকে নিউমেরিকভাবে ডিফাইন করতে পারতেছি না। একটা যেমন ছক্কার ক্ষেত্রে 1 আসা, 2 আসা, 3 আসা, 4 আসা, 5, 6 আসা, ওগুলো সবগুলো একটা ক্যাটাগরি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবো না, যে তাহলে আমি একটা ছক্কা মারলাম অ্যাভারেজ আসছে কত, তাহলে আমি তো 6, 5, 4, 3, 2, 1 যোগ করে 6 দিয়ে ভাগ দিব, এরকম তো না। তো ওই ক্ষেত্রে আমার লাগবে কি ফ্রিকোয়েন্সি। তো আমি ধরো আমার ডাইটা 60 বার ফেললাম, 60 বার ফেলে আমি প্রত্যেকবার ফ্রিকোয়েন্সি পাইলাম যে আমার 1 আসছে কয়বার, 2 আসছে কয়বার, 3, 4, 5, 6 আসছে কয়বার। ওখান থেকে আমি একটা পাবো, যে অবজারভেশন পাবো। এখন চি স্কোয়ার টেস্টে কয়েক রকম ভেরিয়েশন আছে। তো প্রথম টেস্ট যেটা চি স্কোয়ার টেস্ট, ওইটা দিয়ে জাস্ট ডিটারমাইন করবে যে আমার দুইটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি রিলেটেড কিনা, ওদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা।
তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে আমার ডায়েটের স্ট্যাটাস আর লিভিং স্ট্যাটাস এই দুইটার মধ্যে আমি রিলেশন খোঁজার ট্রাই করতেছি, যে আমার লিভিং অ্যালোন অন এ ডায়েট, তার মানে ইয়া যে একা থাকে ডায়েটে আছে এরকম আছে দুইজন, মানে কাউন্ট ফ্রিকোয়েন্সি এখানে নিয়ে সব কাজ, কিন্তু অন্যজনের থাকে অন্যজনের সাথে থাকে, আবার ডায়েটে আছে এরকম আছে 25 জন, তার টোটাল 27 জন, এরকম করে করে মেনলি দুইটা ভিন্ন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে আমি রিলেশন খোঁজার ট্রাই করবো। তো এটা দিয়ে ম্যাথ দেয় নেই, তো এটা জাস্ট শুধু এক্সাম্পল হিসেবে দিচ্ছে, ম্যাথ দিয়ে দিচ্ছে ওখানে যাই। তো এখানে একটা এক্সাম্পল দিছে যে আমার কি বলে এডুকেশন লেভেল আর ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে। তো এটা নিয়ে পরে একটা ম্যাথ করা হয়েছে, আগে একটু বলে আসি। প্রথমত তাহলে এক্ষেত্রে আমার কী কী লাগবে, আমার হাইপোথিসিস আর লেভেল অফ সিগনিফিকেন্স আলফা, ওগুলোর মান তো বাই ডিফল্ট লাগবেই। হাইপোথিসিস তো বলছিলামই, নাল হাইপোথিসিস হচ্ছে যে আমার আমার ওই দুইটা ইয়ার মধ্যে কি বলে কোনো রিলেশন নাই, ইন্ডিপেন্ডেন্ট, আমার ওই দুইটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশন নাই, এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। কিন্তু যদি আমি রিজেক্ট করি তার মানে অল্টারনেট হাইপোথিসিস, তা হচ্ছে কোনো একটা রিলেশন আছে। এখন ওই রিলেশন আছে নাকি না এটা ডিটারমাইন করার জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে এক্স স্কোয়ারের মান। এক্স স্কোয়ারের মান যদি এক্স স্কোয়ারের ক্রিটিক্যাল ভ্যালুয়ের থেকে বড় হয় তাহলে আমার বলতে পারবো যে, যেহেতু এক্স স্কোয়ার তো সবসময় পজিটিভই হবে, তো যে যদি বড় হয় তাহলে বলতে পারবো যে অর্ডার মধ্যে ডিপেন্ডেন্সি আছে, তার মানে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবো। এই এক্স স্কোয়ার ক্রিটিক্যালের মানটা আমি একটা টি স্কোয়ার টেবিল থেকে পাবো। তো ওই টেবিলের মধ্যে সিমিলারলি ডিগ্রিজ অফ ফ্রিডম আর আমার আলফা এর মান বসে বের করা লাগবে। ওই টেবিলটা এখানে আর দেয় নাই, তো ওটা আর দেখাইলাম না। এখন তো এক্স স্কোয়ার বের করতে কী কী লাগবে, এখন এখানে তো আমার একটা 2D ম্যাট্রিক্স পাচ্ছি বেসিক্যালি, যে আমার দুইটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, তো একটা 2D ম্যাট্রিক্স। তো এই 2D ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার লাগবে প্রথমত এখানে যেগুলো দিছে প্রত্যেকটা হচ্ছে আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি, যেটা আমি অলরেডি অবজার্ভ করছি, যে ওগুলোকে ও দিয়ে ডিনোট করছে, ও আই যে ডিনোট করছে, যে আমার আইথ রো জেথ কলামে আমি অবজার্ভ করছি কি। এখন আমার আর আই আর মানে রো আর কলামের যোগফলও লাগবে, প্রত্যেকটা রো আর কলামের যোগফল। এখন ওটাকে আর আই আর সি আই দিয়ে আমি প্রকাশ করছি এখানে, চলার সমস্যা না। এখন আমার আরেকটা ভ্যালু লাগবে যেটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আর মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে যে যদি এই দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে আসলেই কোনো রিলেশন না থাকতো তাহলে আমি কি এক্সপেক্ট করতাম, এখানের মধ্যে কি থাকবে এটা আমি এক্সপেক্ট করতাম যদি আসলেই কোনো রিলেশন না থাকতো। আর আমি এখন অবজার্ভ করতেছি কি, এটা যদি একটা এক্সাম্পল, এটা পরে এক্সাম্পল আসলে তখন বলতেছি, কিন্তু সহজ কথায় এটা বের করার সূত্র হচ্ছে রো টোটাল অফ আই ইন্টু কলাম টোটাল অফ জে, রো এর যোগফল ইন্টু কলামের যোগফল ডিভাইড বাই টোটাল যোগফল। তো এটা যদি এখান থেকে একটু ভিজুয়ালাইজ করি, ধরো এখানের মধ্যে এই রো টোটালটা নাই, তো রো টোটালটা বাদ, তাহলে আছে কলাম টোটাল অফ জে ডিভাইড বাই গ্র্যান্ড টোটাল। তো গ্র্যান্ড টোটাল হচ্ছে রো কলাম মিলে সবগুলার যোগফল, মানে সব ডাটার যোগফল। আর কলাম টোটাল হচ্ছে আমার যে সেকেন্ড ক্যাটাগরি যেটা দেওয়া, মানে একটা স্পেসিফিক ক্যাটাগরি এর কলামের, মানে স্পেসিফিক ক্যাটাগরি যেটা আমার কলাম ওয়াইজ সাজানো তার যোগফল। তাহলে আমি যদি গ্র্যান্ড টোটালের মধ্যে তো ওই ক্যাটাগরির কয়েকটা ভেরিয়েশন আছে। ধরো আমি যদি উপরের এক্সাম্পলটার জন্যই বলি যে এখানে কলাম হচ্ছে লিভিং অ্যালোন আর লিভিং উইথ আদার্স, এটা হচ্ছে আমার দুইটা আমার টোটাল হচ্ছে 327। তাহলে 2 ডিভাইডেড বাই 327 দিয়ে কী মিন করবে, যে আমার 327-এর মধ্যে 327টা ডাটা আছে আমার টোটাল, ওইখানের মধ্যে লিভিং অ্যালোন আছে কত, 2 না, মানে এই ইয়ার যোগফল, এই রোয়ের যোগফল মানে 32 বাই 327। 32 বাই 327 কি মিন করবে, মিন করতেছে আমার একটা পার্সেন্টেজ, যে আমার টোটাল 327 জনের মধ্যে কত পার্সেন্ট, 100 দিয়ে যদি গুণ দাও, কত পার্সেন্ট মানুষ লিভিং অ্যালোন, ওটাই তো 32 বাই 327, তাই না? যদি কোনো আচ্ছা এ তো এতটুক তো ক্লিয়ার যে 32 বাই 327 মানে টোটাল কতজন, টোটাল মানুষজনের মধ্যে কতজন একা আছে ওইটার একটা পার্সেন্টেজ। এখন আমি গুণ দিচ্ছি সেটাকে রো টোটাল অফ আই দিয়ে। রো টোটাল অফ আই হচ্ছে আমার এই রো, ধরো এই রোতে হচ্ছে টোটাল 27। তো এটা দিয়ে এখন কি বোঝাচ্ছি, এটা দিয়ে বলতেছি যে অন এ ডায়েট, যে প্রথম রোটা হচ্ছে অন এ ডায়েট, যে যদি আদৌ কোনো রিলেশন না থাকতো ওদের মধ্যে, যে ওরা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে
ইন্ডিপেন্ডেন্ট যদি আসলেই হইতো তাহলে তো ওরা জাস্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকতো। এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যদি থাকে তাহলে আমি অ্যাজিউম করছি, মানে আমি বের করছি যে আমার কি বলে টোটাল লিভিং অ্যালোন আছে এরকম লোকজনের আমার টোটাল যে ডাটা আছে ওখানের মধ্যে লিভিং অ্যালোন আছে এরকম লোকজন হচ্ছে 32/327। যদি 100 দিয়ে গুনতে তাহলে পার্সেন্টেজে পাবা 32/327 হচ্ছে আমার একটা ফ্র্যাকশন অফ পিপল আউট অফ দ্য এন্টায়ার পপুলেশন যারা লিভিং অ্যালোন। তাহলে ওইখান থেকে ডায়েটের মধ্যে আছে কয়জন? ডায়েটের মধ্যে টোটাল আছে 27 জন আমি জানি। তাহলে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে 27 জনের একটা স্পেসিফিক পার্সেন্টেজ লিভিং অ্যালোন। ওই পার্সেন্টেজটা কত? 27 জনের কয়জন লিভিং অ্যালোন? আমি জাস্ট ওই ফ্র্যাকশনটা দিয়ে গুণ দিলেতে পেয়ে যাবো, তাই না? 27 টাইমস 32/327, 32/327 দিয়ে বোঝাচ্ছে টোটাল পপুলেশনে কত ফ্র্যাকশন লিভিং অ্যালোন। 27 দিয়ে বোঝাচ্ছে অনে ডায়েট আছে কতজন, তাহলে 27 টাইমস 32/327 দিয়ে বোঝাচ্ছে অনে ডায়েটে যারা আছে ওদের মধ্যে কতজন লিভিং অ্যালোন। এটাই এক্সপেকটেশন, যে আমি এক্সপেক্ট করতেছি যদি আসলে কোনো রিলেশন না থাকে পিওর প্রবাবিলিটি দিয়ে যদি আমি গ্যাস করি তাহলে বলবো যে এতজন করে থাকতেছে। এখান থেকেই এক্সপেকটেশনের ইয়াটা আসছে। তো আমার এই জি স্কোয়ার স্ট্যাটিস্টিকটা হলো প্রত্যেকটা ভ্যালুয়ের জন্য, প্রত্যেকটা আইজে এর জন্য তার অরিজিনাল ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু। ওখানে আমি অরিজিনালি কি ফ্রিকোয়েন্সি কি অবজার্ভ করছি ফ্রিকোয়েন্সি মাইনাস আমি এক্সপেক্ট করছিলাম কত, এখান থেকে পাবা এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমার এক্সপেক্টেড। প্রত্যেকটা ভ্যালুয়ের জন্য এই হিসাবটা করলে যেটা পাবো ওইটাই। তারপর আসছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে হচ্ছে r-1 ইন্টু c-1। এখন এটা কেমনে আসছে এটা যদি বলি, আবার ওই এক্সাম্পল হয়ে গেলাম। এখন এখানে কিন্তু আমি কাজ করতেছি কি নিয়ে? সাম নিয়ে, ফ্রিকোয়েন্সি সাম নিয়ে। রোয়ের যোগফল মানে কলামের যোগফল রোয়ের যোগফল আবার টোটাল যোগফল। তো এখানে আমার রোয়ের মানে যে সামেশনগুলো ফিক্স থাকবে। তো এখন যদি আমি বলি যে আমার ধরো এই লিভিং অ্যালোন যে কলামটা, এই কলামের সাম 32, তাহলে এই কলামে আমার 3টা ভ্যালু আছে। তো 1 2 3, 3টার মধ্যে 2টাকে আমি নিজের ইচ্ছা মতো ভ্যারি করতে পারবো, 3 নাম্বারটা ফিক্সড হয়ে যাবে। এইটা তো আমরা আগেই জেনে আসছি, যখন আমরা মিন নিয়ে বলছিলাম তখন তো সেম কাহিনী বলছিলাম, দিন শেষে সাম ফিক্সড রাখা লাগবে। তাহলে আমার ডাটা টোটাল এনটা, তাহলে আমি n-1টা ডাটাকে ইচ্ছা মতো ভ্যারি করতে পারবো, লাস্ট ডাটাটা ফিক্সড হয়ে যাবে। তো হইল, সমস্যা নেই। এরপরের কলামের জন্য সেম কাহিনী, এরপরের কলামের জন্য সেম কাহিনী যদি থাকতো, না কলাম নাই। এখন রোয়ের জন্যও কিন্তু সেম কাহিনী, প্রত্যেকটা রোয়ের মধ্যেও সেম কাহিনী হবে যে রোয়ের টোটাল ফিক্সড হওয়ার কারণে আমি রোয়ের মধ্যে যদি আমার এমটা ডাটা থাকে তার মধ্যে m-1 ডাটাকে আমি ইচ্ছা মতো ভ্যারি করতে পারবো, m নাম্বার ডাটাটা ফিক্সড হয়ে যাবে। রোয়ের টোটাল ফিক্সড, রোয়ের মধ্যে mটা ডাটা আছে, m-1 ডাটাকে ইচ্ছা মতো ভ্যারি করবো, m নাম্বার ডাটা ফিক্সড, লাস্ট একটা ডাটা ফিক্সড। তো যদি আসলেই এমন হয় তাহলে এখন দেখো আমি ধরো এইখানে আসি, এই রোয়ের এই কলামের যোগফল 32, এই রোয়ের যোগফল 27। আমি এখানে যা ইচ্ছা একটা ধরলাম, কোনো প্যারা আছে? আপাতত প্যারা নেই, ওকে। এখন এখানে 23, এই 23-এর জন্য আমি এখানে আগে একটা র্যান্ডমলি ধরছি, মানে 23 না, মানে র্যান্ডমলি ধরবো। তো র্যান্ডমলি ধরলাম 32 হচ্ছে আমার টোটাল যোগফল, র্যান্ডমলি আমি ধরছি। এখানে 159 টোটাল যোগফল, আমি র্যান্ডমলি একটা ধরছি। কোনো প্যারা আছে? প্যারা নাই। তারপর আসছে 7। এখন এখানে কি আমি আর র্যান্ডমলি ধরতে পারবো? আমি দুইটাকে অলরেডি র্যান্ডমলি ধরছি, তাহলে এখনও যদি আমি র্যান্ডমলি ধরি তাহলে তো আমার আর সাম 32 আসবে না। তাহলে এখানে অবশ্যই আমাকে একটা মানে এই দুইটা কি ধরছি ওটার উপর বেস করে এটা ফিক্সড হয়ে গেছে। ওকে, ফিক্সড, কিছু বললাম না। এখন আসলাম এই ঘরে এসে দেখতেছি, আচ্ছা আমি এখানে অলরেডি একটা অ্যাজিউম করছি, টোটাল 27। তাহলে কি আমি এখানে এসে আর কাউকে অ্যাজিউম করতে পারবো? হয়তো ফিক্সড হয়ে গেছে।
আমি এখানে যদি 3 এজিএম করতাম তাহলে 27 মাইনাস 3 করলে এখানে 24 ফিক্সড হয়ে যেত, স্বাভাবিক। তো এখানে আমি কাউকে এজিএম করতে পারিনি। তারপর আমি এখানে আসলাম, এখানে এসে দেখতেছি আমি ওরে ওকে আমি এজিউম করছিলাম কিছু একটা, আমার টোটাল 169। তাহলে ওকে যা এজিউম করছি ওটার উপর বেস করে এখন ফিক্সড হয়ে যাবে। ওরে যদি আমি 9 এজিউম করে থাকতাম তাহলে আমার এখানে 160 দিয়ে বসাইতে হইতো, 160 না বসে আমি অন্য কাউকে বসাইতে পারতাম না। তো ফিক্সড। তারপরে 3 নাম্বারটায় আসলাম। 3 নাম্বারটায় তো আমার 3 নাম্বারটায় এসে তো আমার আর কোনো লাভও নাই, কারণ দিন শেষে যেহেতু উপরের 2টা ফিক্সড হয়ে গেছে আমার অলরেডি, লাস্টে সামও আমার ফিক্সড, তাহলে তো অটোমেটিক ফিক্সড হবেই। তাহলে কি হইলো, আমার যে এই কত 2টা কলাম 3টা রোয়ের যে ম্যাট্রিক্সটা, এগুলো তো বাদ কথা টোটালের রো কলাম, 2টা কলাম 3টা রোয়ের যে ম্যাট্রিক্সটা, তার মধ্যে জাস্ট এই একটা কলাম 2টা রোয়ের ম্যাট্রিক্স, একটা কলাম 2টা রোয়ের ম্যাট্রিক্স, এইটুকু অংশটাই ট্রুলি আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারতেছি। এখন এইটুকু অংশটা যে কোনো এই পুরো ম্যাট্রিক্সে যে কোনো জায়গায় হতে পারে, এটা এখানে হলো এখানেও সমস্যা নেই, কিন্তু মেইন কথা তাহলে আমি ফ্রিলি ধরতে পারতেছি কয়টাকে, 2টা এন্ট্রিকে আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারবো। 2টা এন্ট্রিকে যদি আমি নিজের ইচ্ছা মতো ধরি, বাকি সবাই ফিক্সড হয়ে যাবে, বিকজ আমাকে প্রত্যেকটা রোয়ের টোটাল, প্রত্যেকটা কলামের টোটাল সেম রাখা লাগবে, আর প্রত্যেকটা রো আর কলামের টোটাল সেম রাখলে তো গ্র্যান্ড টোটাল সেম থাকবেই। তো এখানে 2 কেউ কই থেকে আসছে, এখন তো এখন যেগুলো বলছি এটাই, যে আমার তাহলে এই বরাবর আমার এখানে কলামে আছে 3টে এলিমেন্ট, তো 3 মাইনাস 1 তার মানে 2, তার মানে আমি 2টা ফ্রিলি চুজ করতে পারতেছি। আবার প্রত্যেকটা রো বরাবর আমার আছে 2টা এলিমেন্ট, তো 2 মাইনাস 1 তার মানে একটা এলিমেন্টকে আমি ফ্রিলি চুজ করতে পারতেছি। আমার ফাইনাল ফ্রিলি চুজ করার ম্যাট্রিক্সটা কী ছিল, 2 × 1 2/1 ম্যাট্রিক্স। তো 2 × 1 এর মান কত, 2, তার মানে 2 হচ্ছে আমার আনসার, 2 হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানেও ডিগ্রিজ অফ ফ্রিডম R-1 ইন্টু C-1, যে আমার যে আর ক্রস সি ম্যাট্রিক্সটার R-1 C-1 যে ম্যাট্রিক্সটা, তা একটা সাব ম্যাট্রিক্স, বড় ম্যাট্রিক্সের মধ্যে এক ইউনিট কম, একটা রো কম, একটা কলাম কম, এরকম একটা সাব ম্যাট্রিক্সটাই আমি ফ্রিলি চুজ করতে পারবো। ওই সাব ম্যাট্রিক্স যদি আমি ফ্রিলি চুজ করি, বাকি সবাই ফিক্সড হয়ে যাবে। এটাই থিওরি। তো থিওরিটা একটু এক্সপ্লেন করলে এটা আমার রাখতে সুবিধা, তো যেটা বললাম। এখন এখানে যে আমার এখন বাকি ম্যাথ একবারে সহজ, যে আমার মিডল স্কুল সবগুলোই দিছে, নেভার ম্যারিড, ডিভোর্স, উইডোড, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যাটাগরি, আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মিডল স্কুল আর লোয়ার, হাই স্কুল, ব্যাচেলর, মাস্টার, পিএইচডি। তো সবগুলোর জন্য আমার ডাটা দিচ্ছে, ডাটাগুলো আমি রো টোটাল করলাম, কলাম টোটাল করলাম, টোটাল পাইলাম 300, সমস্যা নাই। তো এখানে আবার পার্সেন্টেজ আকারে প্রকাশ করছে, আসলে পার্সেন্টেজ আকারে প্রকাশ করার কোনো দরকার নেই, এমনি করছে কী বলে কিসের রাতে করছে, ওই রোয়ের অ্যাক্রসে পার্সেন্টেজ কত, কলামের অ্যাক্রসে কত, কলাম পার্সেন্টেজে, হ্যাঁ কলামের বেসিস পার্সেন্টেজ করছে, আচ্ছা করুক, সমস্যা নেই। এখানে একটা দেখানোর জন্য যে আমার বার চার্ট একটা দেখাইছে, কিন্তু এটা আসলে রিলেভেন্ট না। এখন নাল হাইপোথিসিস তো নাল হাইপোথিসিস এখানে আবার কী বলছে, ইন্ডিপেন্ডেন্ট টেস্ট ইজ দ্যাট 2 ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, নাল হাইপোথিসিস মানে ওরা ইন্ডিপেন্ডেন্ট, ওদের মধ্যে কোনো রিলেশন নাই। রিলেশন না থাকলে আমি এক্সপেক্ট করবো কি, আমি এক্সপেক্ট করবো এক্সপেকটেশনের সমান বা কাছাকাছি হবে। তো এক্সপেকটেশনের যদি সমান হয় তাহলে তো সবগুলো মানে আমার এক্স স্কোয়ারের মান 0 হয়ে যায়, যেহেতু আমার এই সূত্রের মধ্যে কী ছিল, অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড। তো এক্সপেক্টেডের পারফেক্টলি সমান হওয়া মানে তো এক্স স্কোয়ারের মান 0, কাছাকাছি হওয়া মানেও এক্স স্কোয়ারের মান অনেক কম থাকবে। এক্স স্কোয়ারের মান অ্যাজ লং এজ ক্রিটিক্যাল ভ্যালুয়ের থেকে কম, তার মানে আমার ডাটাগুলোকে আমি বলতে পারি যে আমার যে ডাটাগুলো দেওয়া আছে তারা ইন্ডিপেন্ডেন্ট, ওদের মধ্যে তেমন কোনো সিগনিফিক্যান্ট রিলেশন নাই, অ্যাটলিস্ট আমরা দেখতেছি না আমাদের যে গিভেন ডাটা আছে ওগুলোর জন্য, গিভেন স্যাম্পলের জন্য। তো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির লজিক বললাম, এটা আর বললাম না। এখন এখানে প্রত্যেকটা জন্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করছে, তা তো বের করতে পারবাই রো এই স্পেসিফিক আই এর জন্য, যেমন এখানে এই 11.7 কেমনে আসছে, এই বরাবর যোগফল হচ্ছে 90, এই বরাবর যোগফল হচ্ছে 39 ইন্টু 90 ডিভাইড বাই টোটাল 300, তো 11.7। তো এখন প্রত্যেকটার জন্য সিমিলারলি বের করবা, কোনো পেইন নাই। তারপর এক্স স্কোয়ার বের করতে গেলে জাস্ট আমার এই প্রত্যেকটা অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড এর হোল স্কোয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড, সবগুলোর জন্য যোগ দিলে আনসার পেয়ে যাব। তো এখানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কেমনে বের হয় এটাও বলছি, তো এখানে আসবে 12। তো
এখন তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম জানি, আলফা এর মান জানি, ওখান থেকে আমি পেয়ে যাব ইয়ার মান, ক্রিটিক্যাল ভ্যালু এর মান। তো ক্রিটিক্যাল ভ্যালু এর মান এখানে আর কেমন বের করছে দেখায় নাই, এখানে আবার একটা স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেটর দিয়ে দেখাইছে। একটা স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেটরের মধ্যে আমি যদি আমার ক্যালকুলেটেড এক্স স্কোয়ারের মান আর ক্যালকুলেটেড যেটা করছি, তারপর ডিগ্রিজ অফ ফ্রিডম আর আলফা এর মান যদি দিই, তাহলে আমাকে একটা পার্সেন্টেজ দিবে। এই পার্সেন্টেজটা যদি আমার আলফা এর মানের থেকে ছোট হয়, আলফার যে মান 5%, এখানে ছোটো আসছে 2.3%, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, বলবো যে রিলেশন আছে। আর যদি ওই আলফায়ের মানটা আমার মানে এই মানটা যদি আমার আলফায়ের থেকে বড় হয়, তাহলে আমি বলবো যে নাল হাইপোথিসিস এখনো ট্রু আছে। তো এটা ওই কিউমুলেটিভ প্রবাবিলিটি থিওরি থেকে আসছে সহজ কথায়। এখানে এক্স ক্যালকুলেটর লাগে, ওই ক্যালকুলেটর 991 ইএস প্লাসে করা যায় না, ইএক্সে করা যায় কিনা জানি না, দেখতে হবে আমার। ওটা দেখলে আই গেস ম্যাথ করার সময় পরে গিয়ে একটা ভিডিও বানাইলাম, অথবা অনলাইনেও পাওয়া যাবে। এটা আর বললাম না, থিওরি তো যেটা বললাম ওইটাই। এখন এখানে একটা রিক্যাপ দিল, রিক্যাপ আর দেওয়ার দরকার নেই, বললাম তো যেটাই। এক্সপেক্টেড আর অবজার্ভ মানে কি তাও বললাম, সমস্যা নেই। চি স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট, এটা আরেকটা চি স্কোয়ার টেস্ট। এটা দিয়ে হচ্ছে আমি একটা স্পেসিফিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ধরে রাখছি। এখন আমার গিভেন ডাটা ওই স্পেসিফিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে ফলো করে কি করে না, এরা হইল আমার কি বলে goodness of fit test, chi square. This test is based on how good a fit we have between the frequency of occurrence of observation and the observed sample and the expected frequencies obtained from the hypothesis distribution. তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে আমরা আচ্ছা একটা ছক্কা গতি মারবো, তো আমরা এক্সপেক্ট করতেছি যে যেহেতু ডাই অনেস্ট, তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে প্রত্যেকটা ডাই মানে প্রত্যেকটা সাইড আসার চান্স সমান, তার মানে 1/6, যেহেতু 6টা আছে আমার। তো আমি একটা দিছি 120 বার আমার ডাইটা টস করলাম, ইচ আউটকাম রেকর্ডেড, ইফ ডাই ইজ ব্যালেন্সড উই উড এক্সপেক্ট ইচ ফেস টু অকার 20 টাইমস, তাহলে মাল্টিপ্লাই দ্য প্রবাবিলিটি। এখন যদি আমি তাহলে আমার অবজার্ভ করছি এগুলো 20, 22, 17, 18, 19, 24, তাহলে আমার কি প্রবাবিলিটি হচ্ছে 1/6, আর আমার ডাই টস করছি 120 বার, তো 1/6 ইন্টু 120, তার মানে প্রত্যেকবার 20 বার আসার চান্স আছে। প্রত্যেকটা আমি এক্সপেক্ট করেছি যে 20 বার করে আসবে, যদি যেহেতু ইউনিফর্ম যদি হয়। তো এখন এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট, যেখানে আমার যে গ্রুপগুলা, যে আমার মানে এই 1 আসার এক্সপেকটেশন 20, 2 আসার এক্সপেকটেশন 20, এরকম এই এক্সপেকটেশনের যে গ্রুপগুলা, ওদের এক্সপেকটেশন অবশ্যই 5-এর থেকে বড় হতে হবে, 5-এর সমান বা বড় হতে হবে। 5-এর সমান বা বড় যদি না হয়, 5-এর থেকে ছোট হয়, অথবা সমান হইলেও ওরকম মানে ওই তো 5-এর থেকে ছোট যদি হয়, তাহলে আমি এই চি স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্টটা করতে পারবো না। বলতে করতে পারবো যদি আমি পাশাপাশি ক্যাটাগরিগুলোকে মার্জ করে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটাকে আরেকটু বাড়াইয়া দিই। এখন মার্চ করার ব্যাপারটা পরে আসতেছি, এখানের মধ্যে লাগে নাই, এখানের মধ্যে সবাই আমার 5-এর থেকে বড় আছে, তো কোনো সমস্যা নেই। তো অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর ক্লোজ টু দ্য করেসপন্ডিং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এক্স স্কয়ার উইল বি স্মল ইন্ডিকেটিং এ গুড ফিট। যদি আমার অনেক বলে মানে এক্স স্কোয়ারের মান যদি অনেক বড় হয়, ক্রিটিক্যাল থেকে বড় হয়ে যায়, তার মানে ফিটটা পুয়ার। মানে আগের থিওরি সেম আছে, জাস্ট যখন এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করার নিয়মও আসলে দিন শেষে সেমই আছে, জাস্ট এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, যে আমার গুডনেস অফ ফিট টেস্ট, তাছাড়া আর কিছু না। এখন এখানে সিমিলারলি আমার ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 5, মানে এখন এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হওয়ার কারণ তো বুঝছই, যে আমার এখানে অবজার্ভ মানে সূত্র সেম, কিন্তু এখন আর আমার ম্যাট্রিক্স নাই আর কি, জাস্ট একটা সিঙ্গেল ক্যাটাগরি, 2টা ক্যাটাগরি আর নাই। তাহলে অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কয়ার ডিভাইড বাই এক্সপেক্টেড, আর যেহেতু একটা সিঙ্গেল দিয়া, তাহলে ওদের সাম সেম হওয়া লাগবে, জাস্ট সাম সেম হওয়া মানে ডাটা পয়েন্ট -1, তাহলে -1 মানে 5, তাহলে 5 আর 5%-এর জন্য আমি আমার এক্স স্কোয়ারের ক্রিটিক্যাল মান পেয়ে যাবো যে 11.07, কিন্তু আমার এখানে আসছে 1.7, যেটা অনেক ছোট, তার মানে এখানে ডাইটা কি বলে এনাফ এভিডেন্স নাই, আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি নাই। তো আমি আপাতত মানে এটা বলতেছি না যে হ্যাঁ পারফেক্টলি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে, তা বলতেছি না, কিন্তু এটাও বলতেছি যে মানে এনাফ এভিডেন্স নাই যে আমরা বলবো যে ফলো করতেছে না, কোনো একটা রিলেশন আছে ওদের মধ্যে, ডাই ব্যালেন্স না, এরকম যে আমি ক্লেম করতে পারবো, এরকম এভিডেন্স নাই আর কি আমার কাছে। তারপর একটা ভালো একটা ম্যাথ এক্সাম্পল দিছে, এই ম্যাথ এক্সাম্পল একটু টাইম নিয়ে বলা লাগবে। এটা হচ্ছে ওরকম একটা কেস,
প্রথমত বলছে আচ্ছা আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ ব্যাটারি ইজ অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন আমাকে এই গুডনেস অফ ফিট টেস্টটা করতে হবে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর। এর আগে করছিলাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এখন করতেছি নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর, যেখানে আমাকে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিছে। এখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অফ 7টা ক্লাসের দিছে আমাকে, এক্সপেক্টেড দিছে যে আমার ক্লাস বাউন্ডারি হচ্ছে 1.45 থেকে 1.95 মধ্যে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 অ্যান্ড এরকম অনেকগুলো বাউন্ডারির জন্য দিছে। এখন এটা আমি স্লাইড থেকে না দেখা একটু এআই থেকে দেখাইতে সুবিধা হবে। তো প্রথমত আমার হ্যাঁ প্রথমত আমার টোটাল তাহলে কত 2 1 4 15 10 5 3, তো টোটাল হচ্ছে আমার 40, এন এর মান হচ্ছে 40, মিন আমাকে দিছে 3.5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছে আমার 0.7। তাহলে এখান থেকে আমার এক্স এর মানগুলোকে আমি জেড এর মানে ক্যালকুলেট তো করতে পারবো, কোনো সমস্যা তো নেই। যে আমার এক্স এর মানগুলো কী কী, এই 1.45 1.95 2.45 অ্যান্ড সো অন। তাহলে 1.45 এর জন্য জেড এর মান হবে এক্স মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো মানগুলো আমি পেয়ে যাবো, জেড এর মান এগুলো পাইলাম। এখন ইনিশিয়াল এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি তাহলে কি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা হইলো আমার কি বলে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা, আমি জাস্ট ওখান থেকে আমার প্রবাবিলিটি বের করবো, আমার ওই জেড স্কোরের মাধ্যমে আমি প্রবাবিলিটিটা পেয়ে যাবো। এখন এই প্রবাবিলিটিটাকে আমি যদি 40 দিয়ে গুণ দিই তাহলে আমি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। ওটা তো সহজ, যে আমার ক্লাস বাউন্ডারি 1.45 থেকে 1.95, অবজার্ভ হচ্ছে 2। এখন ওই ইন্টারভালে আমার জেড স্কোরের মান হচ্ছে -2.90 থেকে -2.21, তো প্রবাবিলিটি আমি পাইলাম জেড টেবিল থেকে যে 0.119, তাহলে 0.119কে আমি যদি 40 দিয়ে গুণ দিই তাহলে পাবো 0.48। এখন দেখো আমার এক্সপেক্টেড কিন্তু লাগতো 5, আমি পাইছি অ্যাটলিস্ট 5 লাগতো, আমি পাইছি 0.48। ওকে, এরপরে 1.95 2.45 এটার জন্য অবজার্ভ 1, যার মান হচ্ছে এত থেকে এত, প্রবাবিলিটি হচ্ছে এত, এক্সপেক্টেড হচ্ছে ওকে আমি যদি 40 দিয়ে গুণ দিই 2.13। অ্যাগেইন আমি যদি আগেরটার সাথে যোগও দিই তাও এখনও অনেক ছোটো, 5 সমান তো হয়ই নাই। 3 নাম্বারটা করতে গিয়ে দেখলাম 5.92 আছে। এখন 5.92 5 থেকে বড়, ঠিক আছে। যেহেতু এখন গিয়ে আমি একটা ভ্যালু পাইছি যাকে যদি আমি প্রিভিয়াসগুলোর সাথে যোগ দিলে 5 থেকে বড় আসে, তাহলে আমি প্রিভিয়াসগুলোকে মার্জ করে একটা নতুন বানাবো, কি বলে একটা সেপারেট ডাটা বানাবো, যে কি বের করলাম মানে সেপারেট ক্লাস বানাবো। 7টা ক্লাস, এখানের মধ্যে এই 3টা ক্লাসকে মার্জ করে একটা সিঙ্গেল ক্লাস আমাকে বানাতে হবে। কেন বানাতে হবে? যাতে করে আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বাড়ে। এখন এটা মনে করে 3টা মার্চ করলাম, আপাতত বাদ দিলাম। পরেরটার জন্য 10.2 আসছে, এরপর 10.67 আসছে, এরপর 6.797 আসছে, এরপর এটা আবার 2.71 আসছে, যেটা আবারও বেশি ছোট। তো এর আগে যে আসছে তার সাথে মার্চ করে দিলাম, কারণ ওর পরে আর তো কেউ নাই। তো এর আগেরটার সাথে মার্চ করে একটা সেপারেট ক্লাস বানাইলাম। এখন সেপারেট ক্লাস বানানোটায় পরে আসলাম যে হ্যাঁ এই 0.48 ওয়ে টু স্মল, তারপর আমার এরপরেরটা 2.13 স্মল, তো এরপরটা 5.92 এর সাথে যোগ দিয়েছি, 3টে যোগ করে একটা সেপারেট ক্লাস বানিয়েছি। ওই সেপারেট ক্লাসের আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত হয়েছে 8.53। তাহলে এখন ওই যেহেতু 3টাকে মার্চ করছি, তাহলে 3টার অবজার্ভ ফ্রিকোয়েন্সিগুলো যোগ হয়ে যাবে ওই সেপারেট ক্লাস ওই নতুন ক্লাসের জন্য। তাহলে অবজার্ভগুলোকে যোগ করলে 2 + 1 + 4, তাহলে অবজার্ভ হচ্ছে 7, এক্সপেক্টেড হচ্ছে 8.53। তারপরে এরপরে লাস্টেরটার জন্য সেম 2.71এরটাও 5 থেকে কম হওয়ায় 6.97 সাথে 2.71কে যোগ দিয়ে 9.68 পাইছি, যেটা 5 থেকে বড়। তাহলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেটা যোগ হয়ে গেছে 5 + 3 = 8। তাহলে এই মিডল গ্রুপগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমার কম্বাইন করে 7টা গ্রুপ থেকে এখন কমে 4টা গ্রুপ হয়ে গেছে। তো একটা গ্রুপ হচ্ছে আমার 2.95 পর্যন্ত, তারপর 2.95 থেকে 3.45 পর্যন্ত, 3.45 থেকে 3.95 পর্যন্ত, আর 3.95 থেকে তার উপর পর্যন্ত ভ্যালু 9.5 পর্যন্ত আর কি, 4.95 পর্যন্ত। আচ্ছা, সহজ কথা। তো এটা হচ্ছে আমার নতুন টেবিল। এখন এখানে সবগুলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বড় আছে। এখন আমি আমার জি স্কোয়ার ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো, যে আমার জাস্ট তাহলে প্রত্যেকটার জন্য অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ডিভাইড বাই ই এর মান বের করে ক্যালকুলেশন করবো। তারপর আমার ওই ইয়ার সাথে ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কত 4 - 1, যেহেতু নাম্বার অফ গ্রুপ কমে গেছে, খেয়াল রাখিও এখানে মধ্যে গিয়ে যদি আবারও আগের নাম্বার অফ গ্রুপ ইউজ করো তাহলে কিন্তু শেষ। আমার নাম্বার অফ গ্রুপ এখন কমে 4-এ চলে আসছে, তো 4 - 1 হচ্ছে আমার 3। আর এখানে কি বলে এই স্ট্যান্ডার্ড 5% আলফা এর জন্য, তাহলে ক্রিটিক্যাল ভ্যালু এর মান পাবো 7.815। তো আমার অবজার্ভ হচ্ছে ওই মানে আমি ক্যালকুলেট করলাম 2.764, যেটা আমার 7.815 এর থেকে বড়, তাহলে আমি ছোট, তাহলে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারলাম না।
এটা এখানের মধ্যে দেখাইছে, কিন্তু ভালো মতো এক্সপ্লেন করা হয়নি দেখে আমি আলাদা করে বললাম। ওকে, তারপর লাস্টে প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক টেস্ট দিয়ে কী বোঝাচ্ছি, এত বলা হয়েছেই যে নন প্যারামেট্রিক দিয়ে বোঝাচ্ছি যেমন চি স্কোয়ার টেস্টের মধ্যে আমি কোনো আমার পপুলেশনের ডাটার উপর কোনো অ্যাজামশন করতেছি না, আমি জাস্ট অ্যাজিউম করতেছি চি স্কোয়ার টেস্টের মধ্যে। প্রথম টেস্টে কী অ্যাজিউম করছিলাম যে দুইটা ক্যাটাগরি সেম, দুইটা ক্যাটাগরির মধ্যে রিলেশন আছে নাকি নাই। আমি এরকম এমন কিছু অ্যাজিউম করতে যাই নাই যে হ্যাঁ ওদের মিন এটা হতে হবে, ওদের সাম এটা হতে হবে, এরকম কোনো কিছু অ্যাজিউম করতে যাই নাই। আমি কোনো পপুলেশনের প্যারামিটার অ্যাজিউম করতেছি না, আমি জাস্ট অ্যাজিউম করতেছি যে ক্যাটাগরি দুইটার মধ্যে রিলেশন আছে নাকি নাই। আর নন প্যারা আবার সেকেন্ডটার ক্ষেত্রে আমার এই পপুলেশনটা কি এই ডিস্ট্রিবিউশন ফলো করে না, করে না। এটাই হচ্ছে আমার টেস্টিং নন প্যারামেট্রিক চি স্কোয়ার। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে যেখানে আমি আমার পপুলেশনের কোনো একটা প্যারামিটারের উপর অ্যাজিউম করতেছি যে ওদের মিন এত হতে হবে, অথবা মিন দুইটা সমান হতে হবে, অথবা এমন কোনো কিছু যেটা আমরা অ্যানোভাতে আর টি টেস্টের মধ্যে করতেছিলাম। তো এটাই প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক টেস্ট, এখানের মধ্যে এটাই বলছে। তো শেষ। ওকে, ভালোই, আশা করি সবাই বুঝছে।